বিপাশার অতিথি একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ্যে পরম এক সেই রাজু রাজেন্দ্র রাজে বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। সুধী দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিপাশার অতিথি দেখবার জন্য। বিপাশার অতিথি অনুষ্ঠানের প্রযোজক তারেক, সে অতিথি হবার জন্য বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদীকে ফোন করেছিল। ফরিদী আঙ্কেল বললেন যে আমাকে দিয়ে তো একটা এপিসোডে শেষ হবে না, আমাকে তোমার 2টা এপিসোডে লাগবে। তারেক ভেবেছিল তাকে সেভাবেই আমরা ডাকবো, তিনি যেদিন সময় দেবেন। কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আমরা বিশ্বাস করি তিনি আছেন, তিনি থাকবেন আপনাদের মাঝে, আমাদের মাঝে, এই বাংলার মাটিতে, হাওয়ায়, জলে, প্রকৃতিতে। এবং তার সেই থাকা নিয়েই আসলে আজ আমরা কথা বলবো, তার আনন্দময় মুহূর্তগুলো নিয়ে কথা বলবো, যেখান থেকে তার জীবনের অভিনয়ের স্ফুরণ ঘটেছিল সেই সময়গুলো নিয়ে কথা বলবো। সেই সময় তার পাশে ছিলেন আমাদের বাংলাদেশ যাকে উপাধি দিয়েছে মঞ্চকুসুম, সেই শিমুলাপা, শিমুল ইউসুফ। আমার শ্রদ্ধার শেষ নেই, আমার কৃতজ্ঞতার শেষ নেই, আপনি আমার এখানে অতিথি হয়ে এসেছেন। একদম একদম না বিপাশা, আমি আমার নাট্যকর্মী যারা একসাথে আমরা যারা অভিনয় শুরু করেছিলাম তখন, এবং আমাদের পরে যারা এসছে, আমি তাদের সবাইকে সন্তানের মতো জ্ঞান করি। কাজেই শ্রদ্ধা, ভক্তি, শুধু ভালোবাসা এবং স্নেহ, ব্যাস এর মধ্যেই সম্পর্ক। ফরিদির ব্যাপারেও কিন্তু একই কথা বলবো। আমরা বড় হয়েছি কিন্তু একেবারে একটা পরিবারের মধ্যে। ফরিদি আমার ভাই ছিল না, বন্ধু ছিল না, গুরু ছিল না, কি শিক্ষক ছিল, সেই সব কিছুর ঊর্ধ্বে ফরিদিই ছিল। ফরিদির কাছে কিন্তু আমি অনেক শিখেছি। মানে আমি একেবারেই সরাসরি মঞ্চের জায়গায় চলে যাই, কারণ আমার সাথে ফরিদির মঞ্চে কাজ। এবং এটা কি 76 সনে? 76 সনে। এবং ফরিদি যখন প্রথম দিন আমাদের রিহার্সেলে আসলো, সেটা টিএসসিতে, ঢাকা থিয়েটার রিহার্সেলে আসলো, তখন শকুন্তলার রিডিং হচ্ছে। শকুন্তলা অসম্ভব কঠিন একটি নাটক, এবং ল্যাঙ্গুয়েজের দিক থেকে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলেন সেলিম আলদিন। একটা ছেলে, লম্বা লম্বা চুল, এরকম হ্যাংলা, জাহাঙ্গীরনগর থেকে নাকি আসছে। আমরা যারা ঢাকার তারা তো খুব ডাক মেরে বসে আছি, কে জাহাঙ্গীরনগর থেকে এসছে। কিন্তু বাচ্চু ভাই জানতেন, বাচ্চু তো আগে থেকে জানতো, আমাদেরকে কিছুই বলেনি। একটা ছেলে আসবে, নাম ফরিদি, আসুক দেখি, এরকম একটা ভাব আর কি। অনেকেই তো আসে। হ্যাঁ, অনেকেই আসে, কি আর করবে, এমন একটা ভাব। প্রথম দিন রিডিংয়ে ও যেই চরিত্রই পড়লো, সেই চরিত্রই মনে হলো যে ওর চাইতে ভালো আর কেউ পড়তে পারে নাই। আমরা সবাই আস্তে আস্তে চুপসে গেলাম, যারা খুব উনি কি রিডিং পড়েছিলেন? নাটকটি নিজেই পড়ছিলেন? হ্যাঁ, ওই ক্যারেক্টার ওয়াইজ বাচ্চু বলছিল এই ক্যারেক্টারটা এখন ফরিদি পড়বে, এই ক্যারেক্টারটা এখন শিমুল পড়বে, ওই রিডিংয়ে যা হয় আর কি, ওই রকম ভাবে। তা আমরা সবাই একটু চুপসে গেলাম যে যা গেল বুঝি সব আমাদের। সেই ফরিদিকে প্রথম দেখা, এবং তারপরে বুঝলাম যে কত মজার একটা মানুষ হতে পারে। হ্যাঁ, বন্ধুত্বটা হলো কি করে? আমাদের বন্ধুত্ব কিন্তু সব এই মঞ্চের ভেতরে, কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আমাদের মঞ্চ। এবং সেখান থেকে কখন যে কার প্রতি কিরকম গভীর ভালোবাসা, এই ভালোবাসা তো রক্তের চেয়েও গাঢ়, তাই না? সত্যি তাই শিমুলাপা। এটা এই সম্পর্কের
কোনো আমি নাম দিতে পারবো না, কিন্তু যে এটা কি হয় না, সম্পর্ক। হয় না। ফরিদি আমার মানে আমার মায়ের গর্ভজাত না, কিন্তু তাই বলে কি ফরিদি আমার কেউ না? ফরিদি আমার মানে আমি আসলে এই সম্পর্কের কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা দিতে পারবো না। সো এই আবদার, দুপুরবেলা ফরিদি আসলো আমার বাসায়, আমার তখন বিয়ে হয়ে গেছে, হাতটা এরকম তো শার্ট সবসময় গোটানো খোলাই থাকতো, থাকতো, হ্যাঁ। গুটিয়ে টুটিয়ে হাতটা ধুয়ে থালা আমার বাসায় রাখাই থাকতো, মানে যে যখন আসতো তখনই খেত, কিন্তু আমার বাসায় আমি নিজে রান্না করতাম। তখন ভাত দে, ভাত আছে কি নাই, তরকারি আছে কি নাই, তার প্রয়োজনও বোধ করে না ফরিদি, কারণ ও এসছে, ও খাবে, ও চলে যাবে, ও এশাকে আদর করবে, তারপরে চলে যাবে। এটাই ফরিদি। অদ্ভুত মঞ্চের কথা বলি, হ্যাঁ, মঞ্চে ফরিদি আমার সঙ্গে মুনতাসির করে, আমি পিএ, নার্স, দুইটাই। নার্সের একটা জায়গা, তো আমি খুব মানে মুনতাসির কেবিন থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজতে খুঁজতে নার্স একটা জায়গায় এসে পেয়েছে, তো একটা গান গায়, পেয়েছি পেয়েছি তব গলার স্বরে খুঁজেছি পেয়েছি বলে, আমি এরকম হাতটা ওর এখানে, আমি কে তুমি, কে তুমি, আমি নার্স, আমি বলছি, আর ফরিদি মুনতাসির হয়ে বলছে নাশ, নাশপাতি, আমি নাশপাতি খাবো। তারপরে কেরামত মঙ্গলের সমলা যখন আমি করতাম, আমি যখন ফরিদিকে দেখতাম না, ও বাবা হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তো খুব ছোটবেলায় বাবা হারিয়েছি, 4 বছর বয়সে, আমার মনে হতো কি সত্যিই বোধহয় সেই আমার বাবা, ইমেজটা পেতেন। হ্যাঁ ঠিক এরকম করে আমার বাবা বোধহয় আমার দিকে হাত পেতে এরকম করে দাঁড়িয়ে আছে। আমি বাচ্চুকে বলতাম, জানো বাচ্চু, আমার না ফরিদিকে মনে হয় কি বাবা দাঁড়িয়ে আছে, কেন এখানে এরকম মনে শিমুলাপা, হয়? আমি একটা কথা না বলে পারছি না। একটা সময় যে ফরিদ আঙ্কেল যখন সিদ্ধেশ্বরীতে থাকতেন, হ্যাঁ, হ্যাঁ। ওই সময়টা বেশ যাতায়াত ছিল হ্যাঁ, আমাদের, হ্যাঁ, তখন আমি আমি তো, আপনার তুই, আমি হ্যাঁ, সবাই একসঙ্গে, সবাই হ্যাঁ, আমরা গল্প করতাম। করতাম। এবং আমি হয়তো কখনো আর্ট কলেজ থেকে বা, ওখানে চলে আসতাম, দুপুর হয়তো একসাথে আমরা খেতাম, আমরা খেতাম, হ্যাঁ, ওর ফরিদি রান্না করতো, হ্যাঁ, কিন্তু উনি আমাদের রান্নাও জন্য, করতেন, হ্যাঁ। এবং মানে এমন ভাবে আদর করতেন। একদিন আমার মনে আছে যে আমি একটা চিরকুট রেখে এসেছিলাম ফরিদি আঙ্কেলের আচ্ছা। ড্রেসিং টেবিলের উপরে, হ্যাঁ। যে আপনাকে আমার মাঝে মাঝে বাবার মতোই মনে হয়। আপনি যে কথাটা বললেন, আমার কাছেও যে উনি আমাকে যে স্নেহটা দিতেন ওই সময়টার অসাধারণ, কথা আমার খুব মনে পড়ে। হ্যাঁ। এবং পরে উনি আমাকে ফোন করেছিলেন এত আবার, caring, না কি লাগবে বাসে গেলে খামোখা, এবং উনি কি লাগবে তোর? শেয়ার করতেন, এসব কি লাগবে, ভীষণ শেয়ার করতেন। হ্যাঁ, আমি বললাম, কেন কি লাগবে, না না আমি টাকা দিয়ে কিনে দে। কি ফরিদি কেন এরকম করছিস, কি খাবি, মানে এই যে হ্যাঁ, আতিথেয়তা। বা আপনার মন খারাপ দেখলে বা আমার মন হ্যাঁ। খারাপ দেখলে উনি বারবারই খুঁচিয়ে বের করতেন যে কি প্রবলেম, কিরে, উনি সলভ মন করতে খারাপ চাইতেন। কেন? হ্যাঁ, কি হয়েছে তোর, মানে আমাকে নর্মালি ফরিদি খুব কমই মন খারাপ দেখেছে। মঞ্চে কাজ করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এবং সবচেয়ে ভালো থাকি কিন্তু আমি মঞ্চের জায়গাটা। সুধী দর্শক, একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিপাশার অতিথি, বিপাশার অতিথি। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছেন মঞ্চকুসুম শিমুল ইউসুফ। শিমুলাপা, আমি যেদিন ওকে হসপিটালে দেখতে গেলাম, তো আমি গিয়ে বলেছি, তুই হসপিটালে কিসের জন্য এসেছিস, তোর কি হয়েছে? আমার তো কিচ্ছু হয়নি, আমি তো এখানে দেখ একটু রুটিন চেক আপ করতে আসছি। এই যে লাস্ট, এই লাস্ট আমি কোথাও গিয়ে সেলিম আলদিন এবং ফরিদিকে ক্যারেক্টার ওয়াইজ খুব এক মনে হয়। ওরা এত বেশি জ্ঞানী, এত বেশি জানে, এই দুইটা মানুষ। আর কাউকে কিছু বলেছে কিনা আমি জানি না। সেলিম আলদিন আইসিইউতে আমাকে বলেছে গুড বাই শিমুল ইউসুফ, আমার সাথে শেষ কথা, তাই না? হ্যাঁ। আর ফরিদি আমি যখন চলে আসব তখন আমাকে বলছে কি, আই শিমুল শোন, আমি হ্যাঁ কি বল, তুই টেম্পেস্ট করছিস? আমি হ্যাঁ। টেম্পেস্ট কেন করতেছিস? 3rd ক্লাস একটা মানে অন্য নাটক ছিল না, ওগুলা কর, ম্যাকবেথ কর। আমি না রে, ওটা গ্লোব থেকে আমাদেরকে দিয়েছে। কিং লিয়ারটা বোধহয় হ্যাঁ, খুব একটা ফেভারিট স্বপ্নের চরিত্র ছিল। তারপর বলি কিং লিয়ার, আমি বললাম যে হ্যাঁ ফরিদি, তোর তো করার কথা ছিল, তোর ম্যাকবেথ করার কথা ছিল, তোর কিং লিয়ার করার কথা ছিল, তুই করলি শাইলক না। ওনার খুব হ্যাঁ। প্রিয় একটা চরিত্র ছিল। তারপরে আমাকে সে মানে আমার স্যাটিসফ্যাকশন এটা, আমাকে সে কিং লিয়ার থেকে ডিসাইড করে শোনালো একটা পুরা
স্ট্রেঞ্জার সেই সময় হ্যাঁ হসপিটালে হসপিটালে। হ্যাঁ আমার কানটা এখনো ভরা বিপাশা ওর ওই কিং লিয়ারের ও স্ক্যানিং আর ওর তো অ্যাজমা ছিল ও জানতো কি করে শব্দগুলোকে ভেঙে ভেঙে বলতে হবে ছোট ছোট করে বলতে হবে মানে ওই অ্যাজমার কারণে ওর তো দমের কষ্টটা সেটা ও কখনোই তো বুঝতে দিত না মানে আমরা কেউই বুঝতাম না যে ওর এই কষ্টটা হচ্ছে অথচ কি ওনাকে আমি recitation আমি বলতে পারবো না এবং আসার সময় অদ্ভুত ভাবে আমাকে বলে শোন 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 তুই চলে যাচ্ছিস আমি বলছি, হ্যাঁ আসবি আসবি না আবার আমি বলছি, হ্যাঁ আসবো তো এবং আসার সময় বললো যে দেখা হবে আমি বলছি, হ্যাঁ দেখা হবে মঞ্চের চরিত্রগুলো নিয়ে যখন কাজ করতেন একসাথে ফরিদি আঙ্কেলকে কিভাবে দেখেছেন চরিত্রটিকে তৈরি করতে? ফরিদের থেকে কিন্তু আমি শিখেছি কিভাবে হোমওয়ার্ক করে চরিত্রগুলোকে একটু যদি ডিটেইলে হ্যাঁ, বলেন হ্যাঁ, আমাদের যেমন ধরো- এখনকার প্রজন্মের জন্য যে একটু জানুক। আচ্ছা এখনকার প্রজন্ম সম্পর্কে একটা বলি আমি হ্যাঁ, অনেক দিন please. ফরিদিকে বলেছি ফরিদি তুই তো করেছিস এত মানে তোর মতো এরকম দুর্দান্ত এবং- পারফর্মার আমি তো বলি যে ইন্টেলিজেন্ট Intelligent পারফর্মার যে নাকি নিজেকে অতিক্রম করে গিয়ে পারফরমেন্স করতো তোর মতো পারফর্মার তো ওরা দেখেনি কোনোদিন আমার মনে হয় হ্যাঁ। মানে যাকে বলা হয় আহেড অফ টাইম, হ্যাঁ ও সময়ের হ্যাঁ, অনেক আগে ছিলেন অনেক উনি আগে আসলে। তো আমি বললাম একটু আয় না একটু ওদেরকে একটু দেখা না কি করে মানে অভিনয় করতে হয় একটু দেখিয়ে যা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখন কাজ করছে বলে, শোন পড়তে বল পড়ালেখা করলেই সব শিখতে পারবে এটা ফরিদি বলো ওকে আমি কম চেষ্টা করিনি থিয়েটারে অভিনয় না কর থিয়েটারের সঙ্গে যুক্ত থাক কিন্তু সেটাও করবে না যদিও বারবারই বলছি যে তার মতো অভিনেতা বিরল, আমি তো বলবো যে আসলে মানুষ হিসেবেও তিনি আসলে মানুষ অসাধারণ। বিরল, সেটা হ্যাঁ। আমরা ভালো মন্দ মিশিয়েই সব মানুষ, অসাধারণ কিন্তু মানে বন্ধু সবকিছুর হিসাবে- ভেতরেই হ্যাঁ, বন্ধু হিসেবে তো অসাধারণ আফজাল আরো ভালো বলতে পারবে বন্ধুত্বের ব্যাপারে এবং সবচেয়ে বড় কথা যে সম্পর্কগুলোকেও মেনটেন করতো যাকে যেভাবে দেখতো তাকে আজীবন সে সেভাবেই দেখেছি কিন্তু হ্যাঁ তো ওই কেরামত করার সময় আমি ফরিদিকে দেখেছি কি বিক্ষিপ্ত মানে ও কেরামতকে ঠিক মতো পোট্রে করার জন্য পোট্রে করার জন্য ওর যে ভেতরে যে মোচড়, তাগিদ। যে কষ্ট যে যেমন শেষ গণ্ডিটা যখন ও সমলার পেটে ভ্রূণ সেই ভ্রূণটাকে একটি মাত্র ভ্রূণ কেরামত সারা জীবনে বাঁচাতে পেরেছিল সেটা হলো সমলার ভ্রূণ সমলাকে বাঁচিয়ে দিয়ে ওর চোখ দুটো গ্রামবাসীরা তুলে নেয় কেরামতের ওই যে চিৎকার ফরিদির আমারে নেও না কেন আমি এই গণ্ডি আর কতদিন এই গণ্ডির ভিতরে আমি আর কতদিন থাকবো দুই চোখ অন্ধ কেরামত এবং মানে কি আমি বলতে পারবো না পারফরমেন্সের কথা আমি বলতে পারবো না আর ফরিদির সবচেয়ে ইন্টারেস্টিং কি ও নিজের বয়সের চাইতে বেশি বয়সের কাজ করেছে হ্যাঁ মানে ওর যখন 30 তখন ও ধরো 60-65 বছরের কাজ করছে সেটা টেলিভিশনেও সেটা মঞ্চে আসলেই তাই। আসলে এবং স্মার্টনেস কীর্তনখোলার- একটা মানুষকে হ্যাঁ। মানে ও ব্যক্তিগতভাবে ভেতরে স্মার্ট তো ও শিক্ষিত ভীষণ রকম, ও ভীষণ জানে রকম। পরিমিতিবোধ ও জানে উচ্চারণ ও জানে অভিনয়ের ধারা এবং ও জানে কি করে এটাকে স্ট্যাবলিশ করতে হবে তো একটা মানুষের মানে আমার যেটা মনে হয় যে স্মার্টনেসটা তো অনেক ম্যাটার করে মঞ্চে ফরিদি যেই পরিমাণ অসুস্থ ছিল মানে ওর ভেতরের খিদাটা তো মিটেনি মেটার কথা না হ্যাঁ, আসলে। বিভিন্ন চরিত্র ও যে যেমন ধরো আমি যেটা বলছি কিং লিয়ার হ্যামলেট ম্যাকবেথ এগুলো তো আমার তো মনে হয় যে আমি ওনাকে যদি মানে- ইডিপাস চরিত্রে দেখতে হ্যাঁ, পারতাম, সেই এগুলো করার পিছনে তা ওথেলো ওথেলো, হ্যাঁ তো এইগুলো করার জন্য যে তখন বলছিলাম মার্চেন্ট অফ ভেনিসের যে শাইলক, শাইলক সেটাও হ্যাঁ। তার খুব খুব পছন্দের একটা favorite, চরিত্র কিন্তু তখন ছিল। তো আরো মঞ্চে কাজ করতে পারছিল না তো এই খিদাগুলো কিন্তু ওকে আরো মানে ওর মানসিকভাবে ওকে খুব কষ্ট দিত বিপর্যস্ত পীড়া দিত করেছিল। আমার কাছে মনে হয় যে পারলো না ও জীবনে এগুলো করতে যেমন আমাদের অনেকের অনেক চরিত্র করার একটা আকাঙ্ক্ষা থাকে পারি না এই জীবনে করতে কিন্তু ফরিদির আকাঙ্ক্ষাটা আমার মনে হয় আমরা মিডিওকার পারফর্মার ফরিদি আমাদের চাইতে অনেক বড় অভিনেতা সেই হিসাবে ফরিদির আকাঙ্ক্ষাটা আরো অনেক বেশি ছিল বড় বড় চরিত্রে করার। অভিনয় করার জি। তো আমরাও পারিনি ওকে দিতে আমাদের ব্যর্থতা তাই না আমি অবশ্যই বলবো আমাদের অবশ্যই ব্যর্থতা, অবশ্যই তাই না? শিমুলাপা, এটা আমাদের
টোটাল যদি System-এর শিল্প ব্যর্থতা। জগৎ এবং হ্যাঁ, সিস্টেম সমাজ system সবকিছু, এবং আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম যে আমরা তখন বলছিলাম যে সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন উনি হ্যাঁ। উনি আসলে এই সমাজের জন্য ছিলেন না। না না, আমি সেই কারণেই সবসময় বলি যে সেলিম আল দীন এবং হুমায়ুন ফরিদী মানে একই ধরনের বুদ্ধিদীপ্ত দুটা চরিত্র। একজন জানতেন কি করে নিজেকে অতিক্রম করে, অসুস্থতা পীড়াও অতিক্রম করে অভিনয় করতে হবে, আরেকজন জানতেন নিজেকে ভেঙে কিভাবে লিখতে হবে, তাই না? সত্যি তাই। শিমুলাপার কাছ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিপাশার অতিথি, বিপাশার অতিথি। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছেন দুর্দান্ত অভিনেত্রী শিমুল ইউসুফ। সেলিম ভাইয়ের কথা দিয়েই যদি আমি ফরিদীকে আজকে কিছু ডেডিকেট করি, তাহলে একমাত্র সেলিম আল দীনের কথাতেই ডেডিকেট করতে হয়। নিশ্চয়ই। কারণ একজন বাংলাদেশের শ্রেষ্ঠ নাট্যকারী আমি বলবো, নিঃসন্দেহে। এবং বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতাকে কিন্তু একই সূত্রে গেথে ট্রিবিউট। এবং শিমুলাপা এখানে একটা কথা খুব মনে পড়ছে আমার, যে আমার বাসায় উনি শেষ যেদিন এসেছিলেন একটা দাওয়াতে, তো উনি যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন, আমি আর তো ওকে বিদায় জানাচ্ছি, তখন উনি জাস্ট একটা বই বের করলেন, বললেন যে বিপাশা তোর এই বইটা নিয়ে গেলাম। আমার লাইব্রেরি থেকে উনি আমার লাইব্রেরি থেকে নিয়ে গেছেন, এবং সেটা ছিল স্ট্যানিস্লাভস্কির উপরে সোনিয়া মুরের ক্লাস বইটি। আচ্ছা আচ্ছা। এবং দেখেন যে আমরা এই নতুন প্রজন্মের কথাও যদি বলি বা আমাদের কথাও যদি বলি, একটা সময় মনে হয় হ্যাঁ আমরা তো জানি, অনেকদিন চর্চা করেছি, পড়েছি, অভিনয় তো শিখেই গেছি। কিন্তু দেখেন ফরিদী আঙ্কেলের জ্ঞানের অন্বেষণ, চর্চাটাও রাজীবন এবং মানে নিজের ভেতরে নিজে চর্চা করত, এবং সেটাও ছিল ইম্প্রোভাইজেশনের উপরেই, বইটাও সেরকম ছিল। এবং এই জিনিসটা আমি মানে আমার ক্ষেত্রে যদি তুমি আমাকে বলো, আমি কিন্তু ফরিদীর কাছ থেকে শিখেছি নিজেকে কিভাবে ভাঙতে হয়, নিজেকে কিভাবে গড়তে হয়। সো এই যে বলছি যে আমি ফরিদীর থেকে যে কত কিছু শিখেছি, আমি একটা একটা করে তো বলতে পারবো না। একজন ফরিদীকে কি আমি আরেকজনকে দিয়ে রিপ্লেস করতে পারবো? কোনোদিন পারবো না। কাজেই ফরিদীর জায়গায় থাকবে সারা জীবন, আমি তাই ভাবি। এবং আমি খুব আনন্দের সাথে ফরিদীকে স্মরণ করব। আমার সাথে যত আনন্দের স্মৃতি আছে আমি সেগুলোকে নিয়ে স্মরণ করব, আমার সাথে যত ভালোবাসার স্মৃতি আছে সেগুলোকে নিয়ে আমি স্মরণ করব, আমার সঙ্গে যত গভীর মানে স্নেহের মুহূর্তগুলো আছে আমি সেইগুলোকে স্মরণ করব। আমি ফরিদীকে ওই রকম চাই না দেখতে, ওই রকম চাই না, যে কারণে আমি লাশটাকে আর সেইভাবে দেখিনি, কারণ আমি ওরকম দেখতে চাই না ফরিদীকে। ফরিদী আমার চোখে জীবন্ত একটা মানুষ, থাকবে সারা জীবন। হ্যাঁ আসলেই তাই। মানে আজকে যদি বলি যে এখন ফেব্রুয়ারি মাস, ভাষার জন্য আমরা শোক পালন করি, ভাষা দিবসের জন্য আমরা আনন্দ করি, আমরা আমাদের গর্ব আছে, তেমনি একই সাথে আমার মনে হয় যে ফরিদী আঙ্কেলের জন্য যেন ফেব্রুয়ারি মাসটা হয়ে গেল একই সাথে শোক, আনন্দ এবং গর্বের মাস, যে এরকম একজন অভিনেতা ছিলেন আমাদের। সবচেয়ে আশ্চর্য, পয়লা বসন্তে ফরিদী চলে গেল। একজন শ্রেষ্ঠ অভিনেতা যাওয়ার জন্য শ্রেষ্ঠ দিন। হ্যাঁ, এরকম একটি দিনই দরকার। আমাদের সেই ভাগ্য হবে না, সেটা প্রকৃতি হয়তো করে দিয়েছে। এবং সেলিম ভাই মারা গেলেন মাঘ মাসের 1 তারিখ জানুয়ারি। হ্যাঁ, তো সেলিম ভাই শীতকে খুব পছন্দ করতেন, তো ঈশ্বর তাকে শীতেই নিয়েছেন মাঘ মাসের 1 তারিখে। ফরিদী বসন্ত খুব পছন্দ করত, বসন্তের 1 তারিখেই ফরিদী গেছে। শিমুলাপা, যে অভিনেতাকে তার দুর্দান্ত অভিনয়ের জন্য, তার দেশপ্রেমের জন্য, মুক্তিযুদ্ধের জন্য আমরা গার্ড অব অনার দিচ্ছি এবং বলছি যে এমন অভিনেতা আসে না, সহজে আসে না পৃথিবীতে বা আমাদের মাটিতে, সেই অভিনেতাকে কেন আমরা মঞ্চে ধরে রাখতে পারলাম না? কেন তাকে অর্থনৈতিক কারণে ফিল্মের গতানুগতিক চরিত্রে অভিনয় করতে হবে কেন? এবং সেই দায়ভারটা কি আমাদের সবার উপর, রাষ্ট্রের উপর বর্তায় না?
শুধু হুমায়ুন ফরিদি কেন বলবো, আমি সেই জন্যই হ্যাঁ, বলছি যে তার মতো আজকে যে মেধাবী মানুষ ছোট বাচ্চাটি আসছে মঞ্চে, মঞ্চে। যে হয়তো ইউনিভার্সিটি করে, তার পকেটে হয়তো 10টা টাকাও থাকে না রিহার্সেলে আসতে, তাদেরকে কি আমরা 10টি টাকা হাতে দিতে পারছি? এবং আমি তো মনে করি যে যদি সেই ফিনান্সিয়াল সাপোর্টটা ফরিদি আঙ্কেলের মতন মানুষ পেতেন যখন তিনি মঞ্চ ছেড়ে গেছেন, তাহলে তো আজ পর্যন্ত মঞ্চ কোথায় চলে যেত, বা একজন অভিনেতা কি দুর্দান্তভাবে আরও রাজকীয়ভাবে কাজ করতে পারতেন ফরিদি আঙ্কেল মঞ্চে, আমরা চিন্তাই করতে পারি না, কল্পনাও করতে পারি না। এবং কি হারালাম আমরা তাহলে। আমি কিন্তু দেখতে পাই যে আজ যদি তিনি মঞ্চে দাঁড়িয়ে ইডিপাস করছেন বা কিং লিয়ার করছেন, যেটি তার ভীষণ পছন্দের চরিত্র ছিল, আমরা হয়তো ভাবতেও পারি না, আমরা সেই ভাবনার কথা ভাবিও না যে এটাও ভাববার বিষয় যে তাকে আমরা এখানে রাখবো, তার মতো অভিনেতাকে যেন কোথাও ছোট করা না হয়, তিনি যেন ছোট হয়ে না থাকেন, তিনি যেন হতাশাগ্রস্ত না হন। এটি তো আমাদের দায়িত্ব, আমার মনে হয় যে এই সমাজের দায়িত্ব। আমি না এখন আর কিছু আশাই করি না, কারো কাছ থেকে কিচ্ছু আশা করি না। আমাকে বাঁচতে হবে একলা চলরে, হ্যাঁ, আমাকে ভালো থাকতে হবে একলা চলরে। শুধু আজকের কথা চিন্তা করলে হবে না, তাই না? সত্যি। আগামী ভবিষ্যতে কিন্তু আমিও থাকবো না, জি। আমার কিন্তু কোনো ডকুমেন্টস নেই, হ্যাঁ, আমি মঞ্চে করি, তাও ফরিদি ফিল্মে বেঁচে থাকবে। শিমুলাপা, আমরা আর ত্যাগের কথা বলবো না, ভাববো না। আপনার আপনি দিয়ে চলেছেন এবং দিয়ে যাবেন, এবং আমি, আমার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, আমরা পেতে চাই এবং নেয়ার মতন ক্ষমতা যেন আমরা অর্জন করতে চাই। আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ। আপনার মুখ থেকে একটি গান শুনবো আপনার কণ্ঠে ফরিদি আঙ্কেলের জন্য। আমি জৈবতী কন্যার মনের একটা গান গাই, আমার সবসময় মনে হয় যেটা এইটাই বোধহয়, সেটা সেলিম ভাই হোক, সেটা ফরিদি হোক, আর যে কোনো আমার মঞ্চের বা কাছের যারা সহকর্মী। যায় সহকর্মী, তাদের জন্য এই গানটা, সেটা শুধু নাটকের গান বললে হবে না, এটা জীবনের গান। জীবনের, আমাদেরই গান, আমার গান। হ্যাঁ, এমন সুদূর মোর সুন্দর প্রাণের ভাই, জগৎ ভ্রমিয়া যাইবেন দেখি কোথায়? সেই দুপুর থেকে বসে আছেন। কোনখানে কই যাবো? নাই সুকণ্ঠ শুকুর মিয়া, চা খাইবেন আরেকটা? তল্লা বাঁশির বাঁশি, হাসিতে আমিও ঝরে স্বর্ণ রাশি রাশি, দুরন্ত যে কাল তারে নিয়াসে হরিয়া, স্মরণে আসিলে চক্ষু জলে যায় ভরিয়া, কোন বা দেশে গেছো শুকুর, বলো মোর ঠাই, সোনামুখী দইল হইয়া সেই দেশে যাই। ফরিদি আঙ্কেল যেখানে আছেন আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আমিও সোনামুখী দোয়েল হই। আমি ভেবেছিলাম আমি তোমাকে, আমি নিজেই এখন খারাপ লাগছে আমার, আমি সোনামুখী দোয়েল হয়ে ওদের কাছে যেতে চাই যাদের কাছে আমি ভালো থাকবো। শুধু দর্শক বলবো না, বলবো যে যারা দেখছেন, আমাদের এই রাষ্ট্রের প্রধান, তারাও যদি কোনো কারণে আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকেন, আমিও আসলে কথা বলতে পারছি না, আমার মনে হয় যে আমাদের শিমুলাপা যেভাবে
ফিল করছেন ফরিদি আঙ্কেলের জন্য। একজন ফরিদি, হুমায়ুন ফরিদিকে আমরা মঞ্চে রাখতে পারলাম না, এই ব্যর্থতা আমাদের কিন্তু নিতেই হবে। আপনি এসেছেন, আমার অতিথি হয়েছেন, এই সময়টা মনে হলো যেন অপার্থিব কোনো সময় কাটালাম। বিপাশা, না আমার পরম পাওয়া। আমার ভীষণ ভালো লেগেছে তোমার সঙ্গে কথা বলে, কারণ অনেক কথা যেগুলো সবার সঙ্গে শেয়ার করা যায় না। আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। ধন্যবাদ। ধন্যবাদ।